আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের 8 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আগের দিন আমরা স্যাম্পলিং করছিলাম আর স্যাম্পলিং এর শীট হচ্ছে প্রোভাইড করে দিয়েছি পোর্টালে। আজকে আমরা ফোরকাস্টিং করব। আচ্ছা মিস্টার তানভীর, ফোরকাস্টিং বলেন তো, ফোরকাস্টিং কি? ফোরকাস্ট করা কি? ফোরকাস্ট তো স্যার, আচ্ছা আপনার ইয়েতে আপনার যে ডিপার্টমেন্ট, আপনি কি টেন পেয়েছেন? ও আচ্ছা, মানে এটা এই কোর্স আছে তো, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল আছে। আচ্ছা, তো ফোরকাস্ট ধরেন প্রতিদিন যে অফিস শুরু হয়, অফিস শুরু হওয়ার পর আপনাদের এরকম একটা টার্গেট থাকে কিনা? আমি তো আমার ইন্ডাস্ট্রিতে দেখতাম যে কিউএ ডিপার্টমেন্ট যারা কোয়ালিটি, তারা হচ্ছে একটা টার্গেট থাকতো যে আজকে আমরা 2000 পিস মানে 13 নম্বর লাইন থেকে 13 নম্বর লাইনে প্রতিদিন হচ্ছে 1500 পিস করে বের হয়, আর আমার হচ্ছে কিছু জমে আছে। বুঝতে পারছি স্যার, এবার আমি বলছি যখন আমার আগের দিনে কিছু ব্যালেন্স আছে, রানিং যে গুডসটা বের হবে আমি সব শেষ করে দেবো আজকে। মানে কোনো কিছু ব্যালেন্স রাখবো। হ্যাঁ, তো আজকে রানিং গুডস ধরেন এস্টিমেটেড আপনি জানেন প্রতিদিন এই লাইন, আমার তো টার্গেট তো জানা আছে। হ্যাঁ প্রতিদিন এই লাইন যদি মানে কোনো ডিসরাপশন না হয়, এই লাইনে প্রতিদিন 1500 পিস বের হয়। তো 1500 পিস বের হওয়ার সাথে আপনার ব্যালেন্স আছে ধরুন 2200। তো আপনার একটা ওরকম টার্গেট থাকবে যে আমার আজকে, আমি যদি এখানে চেকার যারা কোয়ালিটি চেকার, আপনি যেহেতু জিপিকিউতে আছেন, মানে চেকাররা কি আপনাদের আন্ডারে কাজ করে না? কোয়ালিটি ডিপার্টমেন্ট টার্গেট, কোয়ালিটি ম্যানেজার। ও, আর আপনারা হচ্ছে, বুঝতে পারছি, আপনারা হচ্ছে ফাইনাল আলাদা সেকশন, আলাদা সেকশনই আলাদা, ডিপার্টমেন্ট সেম, সেকশন আলাদা। সেকশন আলাদা। এবার আপনার সেম ডিপার্টমেন্টের যারা এক্সিকিউটিভ, কোয়ালিটি এক্সিকিউটিভ যারা বা সুপারভাইজার যারা কোয়ালিটি, তাদের আন্ডারে চেকার কাজ করে। এবার ধরেন আমাদের ওখানে ছিল কি 2 লাইনের জন্য একজন সুপারভাইজার, আমাদের এখানে 4 লাইনের। 4 লাইনের। আচ্ছা, তো ধরেন 4 লাইনের জন্য একজন সুপারভাইজার, এবং ওই 4 লাইনে টোটাল চেকার কয়জন থাকে? 4 জন, 8 জন। এক লাইনে 4, সুইং এ 8 জন, ফিনিশিং এ আমার আলাদা চেকার আছে। মানে সুইং এ মানে মেজারমেন্ট যে করে, গেট আপ মেজারমেন্ট যে করে, তার জন্য আলাদা কোয়ালিটি দেওয়া আছে। সুইং আর ফিনিশিং ওই দুটো মিলে 4 জন দিলে হয়ে যায় না? না, আমাদের 4 টেবিলে তো 2 জন করে থাকে। হ্যাঁ, তিন টেবিলে 4 জন 8 জন, আর ফিনিশিং এ থাকে 1 জন করে। তাহলে এখানে 4 জন, তাহলে 8 3 11। এক লাইনে কয়জন চেকার থাকে বলতেছি আমি? 4 লাইনের জন্য এক লাইনে এখন বর্তমান আমার ফ্যাক্টরিতে 4 জন চেকার। আমি ওটাই বলতেছি, 4 জন চেকার এক লাইনে, 4 জন করে চেকার। তো আমি হচ্ছে সুপারভাইজার, তো আমার আন্ডারে তাহলে এখানে 8 জন 16 জন চেকার, 16 জন চেকার যেহেতু 4টা লাইন। এই 16 জন চেকার কি করে? আমি তো জানি যে এখানে 4 জন চেকার করে দিলে তারা গড়ে 1500 পিস যা আসে ওটা চেক করে শেষ করে দিতে পারে। ডিপেন্ড অন আইটেম, মানে ডিপেন্ড অন আইটেম যে আমি কি আইটেমটা চেক করতেছি। ধরেন ওই যে 6 এসএমডির যে বেসিক আইটেম আমি চেক করতেছি। হ্যাঁ, ওই ধরনের জগার স্টাইল 1500 পিস করে চেক করে। তো তাহলে তো আমি জানি যে আমার 4 জন লোক, সে হচ্ছে 1500 পিস এমনি চেক করতে পারে। আজকে কথার কথা 2 জন আসেন, একজন আগে থেকে ছুটি নিয়েছিল, একজন অ্যাবসেন্ট করছে। হ্যাঁ, একজন অ্যাবসেন্ট করছে। এবার আপনার বাকি জায়গাগুলোই আপনি করতে পারতেছেন না, ব্যালেন্স করতে পারতেছেন না। বাকি জায়গায় আপনার 4 জন করে ফুল অন থাকতেছে, এই লাইনগুলোর হচ্ছে শিপমেন্ট আছে, এগুলো করে দিতে হবে। ওই লাইনে থেকে 2 জন আছে, ঠিক আছে? তো 2 জন থাকলে আমি তো একটা যেসব ইন্ডাস্ট্রিতে একটু সিরিয়াস, যেসব ইন্ডাস্ট্রিতে ফলো আপ বেশি থাকে, লুজ দেয় না, টাইট করে ধরে রাখে, ওখানে কিন্তু ফরকাস্টিং নেই যে তুমি আজকে বলো, কথা দাও যে তুমি আজকে কয়টা করে চেক করতে পারবা। আর আপনার মনে করেন এই 3 লাইনে অনেক ব্যালেন্স আছে, তারা ওভারটাইম কাজ করে অনেক প্রডিউস করতেছে, অন্য লাইন থেকেও আমি করাই আনতেছি, কথার কথা মানে এখানে অনেক জমে আছে, এখান থেকে আপনি লোক সরাইতেই পারবেন না। এবার ওইখানে তখন আপনাকে ফোরকাস্ট দিতে হবে যে আমি তাহলে ফোরকাস্ট দিচ্ছি যে যেহেতু এখানে 2 জন আছে, এমনি 1500 পিস করে তারা চেক করতো, এখন ওরা চেক করবে 1000 পিস। আমি দিলাম ফোরকাস্ট 1000 পিস। এই তাহলে কথা বুঝছেন তো আমি কি বলছি? আমি বুঝছি। হ্যাঁ, এবার বলেন ফোরকাস্ট কি? যে আমার সে 3টা লাইন আছে, 3টা লাইনে আমার 4 জন লোক আছে, আর 3 4 12 জন সংখ্যাটা বলতে আমি তো ব্যাখ্যাই দিই। হ্যাঁ, 12 জন লোক আছে। বাকি 2টা লাইনের আমার রানিং শিপমেন্ট আছে, আজকে মাল দিতে হবে, ক্লোজ করতে হবে। আর একটা লাইনের আমার শিপ দিলে আছে, কিন্তু মাল জমা আছে। তখন আমি একটা ব্যালেন্স করে আমার টার্গেট কমাই দিয়ে রানিং স্মুথলি কাজ চলে যায়, এভাবে করতে হবে।
আচ্ছা, এবার আরেকটা কথা হচ্ছে আপনাদের মনে হয় ইয়ে নাই, আপনাদের ওই যে ফোরকাস্ট বা ডিপিআর এগুলো মনে হয় নাই, করা লাগে। আইরা ফোরকাস্ট দেয়? আইরা তো অবশ্যই দেয়। আইরা ফোকাস দেয় যেটা বলতেছে, আইরা কোয়ালিটির উপর কোনো ফোকাস দেয় না ওদের। না না, কোয়ালিটির উপর না, আমি বলছি আই তার লাইনে, সুইং লাইনে তো হ্যাঁ এটা তো দিবেই, আমি ওটা বলছি। আপনার এখন অনেক ফ্যাক্টরিতে আছে, যেমন লিজ ফ্যাশনে কিন্তু আই কোয়ালিটি ডিপার্টমেন্টও থাকে। আই কোয়ালিটি যত রিপোর্ট আছে সব আই করে। আচ্ছা আচ্ছা, লিজ ফ্যাশনে করে ওই তো ওই কোয়ালিটি আস্তে আস্তে রিপোর্ট আছে, কোয়ালিটির উপর ডিপেন্ডেন্সি কমানোর জন্য। হ্যাঁ আস্তে আস্তে মানুষ যত পারে কোয়ালিটি থেকে বুঝতে পারছে। আচ্ছা, আর আপনার নাম কি? আকরাম। আপনি কোন জায়গায় আছেন? স্কয়ার মাস্টার। স্কয়ার ফ্যাশন। স্কয়ার মাস্টার মানে বাবুটা। আচ্ছা, তো আপনার ডিপার্টমেন্ট কি? ডাইং। আচ্ছা, ডাইংয়ে প্রোডাকশন পিও, প্রোডাকশন অফিসার। ও আচ্ছা আচ্ছা, ল্যাবে। ফোরকাস্ট কি এটা কি আপনি বলতে পারবেন? আচ্ছা, ফোরকাস্ট মোট কথা হচ্ছে, ফোরকাস্ট হচ্ছে আমি একটা টার্গেট দিয়ে দিলাম, আমি জানি এই লাইনে মানে সুইং লাইন বা হচ্ছে আপনাদের আসলে আপনাদের তো ডাইং বা নিটিং এগুলো তো আসলে মেশিন দিয়ে ডাইংয়ের টার্গেট আছে, কিন্তু আমি কিছু বলতেছি ওখানে প্রবলেম হয় না। সুইং ফ্লোর যেরকম ঝামেলার জায়গা, সুইং ফ্লোর মারামারি কাটাকাটি করা লাগে, আপনার নিটিং বলেন আপনার ডাইং বলেন, এগুলো তো মেশিন তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। মানে মেশিন দিয়ে আমি 8 ঘন্টায় বললাম 1 টনের মেশিন, আমাকে 1 টনই প্রোডাকশন দিতে 8 ঘন্টা পর, তাই না? আমি জাস্ট রেসিপি দিয়ে দিব। হ্যাঁ, তো কিন্তু এখানে তো মানুষ কাজ করে, মানুষ অপারেটিং করতে হয়। যখন অপারেটিং করতে হবে যে আমি 1 ঘন্টা 120 পিস দিতেছি, পরের ঘন্টা আমি 110 পিসও দিতে পারি, 130 পিসও দিতে পারি। হ্যাঁ, সে ডিপেন্ড অন আমার উপর। শুধু ওয়ার্কারের উপরও না, তো মেশিন ব্রেকডাউন হয়ে গেল। হ্যাঁ, মেশিন মেথড তিনটাই ঠিক থাকতে হবে, 3M। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইয়ে নাই, ইনপুট নাই, ওই যে ম্যাটেরিয়ালস লাগবে। হ্যাঁ, তো অনেক ফ্যাক্টর কাজ করে। আচ্ছা, তো ফোরকাস্টিং তাহলে কি? ফোরকাস্টিং হচ্ছে যে আমি ক্যাপাসিটি জানি, আমি সামর্থ্য জানি, সেই সামর্থ্যের উপর ভিত্তি করে একটা টার্গেট দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, forecasting is a tool used for predicting future demand based on past demand and information. আমি জানি, মানে আমি সরাসরি সুইং ফ্লোরের ভাষায় বলতেছি, আমি জানি এই ওয়ার্কারটা হচ্ছে 130 পিস করে করতে পারে জগার্স। আচ্ছা, আপনার জগার সেটটা যেহেতু আমি জানি না, আমি টি-শার্টই ধরে, আমি আমার লাইনের एग्जांपल হিসেবে দিই যে একটা হচ্ছে বডি স্যুট, বেবি আইটেম হয় তো। হ্যাঁ, বডি স্যুট বুঝতে পারতে, রাম্পার টাইপের। হ্যাঁ, রাম্পার টাইপের। তো এই বডি স্যুট এটার এসএমবি ছিল 3.04। এবার এইটা ওই 40 জনের লাইনের ক্যাপাসিটি। আচ্ছা, ক্যাপাসিটির কথায় পরে আসতেছি। যেমন ধরেন ওই এনটেক, স্লিভ এনটেক, স্লিভের শেষের ছোট্ট সেলাইটা, ওটার এসএমবি মনে হয় স্লিভ এনটেক, ওটার এসএমবি সম্ভবত মনে হয় 25 ছিল, 0.25 মানে হচ্ছে এসএমবি নিয়ে আইডিয়া আছে? এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যে একটা কাজ আমি যে বডি স্যুট এই লেখাটা লিখলাম, এই লেখাটা লিখতে আমার কত সময় লাগতেছে, এটাই হচ্ছে এই লেখাটা লেখার এসএমবি সিএম এরা গার্মেন্টসের লোক স্যার বলতে পারবে না স্যার, নাই এবার লেভেল বলতে পারবে না। এই জন্য তো আপনারা আসছেন এখানে, যেটা বলতে পারবেন না ওটা আমরা বলবো, এটা তো আপনি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। তো ধরেন আমার, আচ্ছা ধরেন হচ্ছে এই যে মিস্টার তানভীরের এই পোলো শার্টটা, এই পোলো শার্টের সুইং ফ্লোরে যে 40 জন ওয়ার্কার, 40 জন মেশিন হেল্পার, প্যাকেজিং সব মিলে তার এই পোলো শার্টটা বানাইতে ধরেন লাগতেছে 6.5 মিনিট, 6.5 মিনিট লাগতেছে, মানে 6 মিনিট 30 সেকেন্ড। তখন আমরা ধরে নিব ওটার এসএমবি ধরে নিব না, এইটাই তাহলে ওটার এসএমবি 6.5। ব্যাপারটা বুঝতে পারছেন? এসএমবি 6.5 মানে এই পোলো শার্টটা বানাইতে 6.5 মিনিট লাগতেছে এই ফ্লোরে। তো ওনার সাথে আপনি আসার আগে কথা হচ্ছিল যে ওনাদের ওখানে জগার্স, আচ্ছা জগার মানে হচ্ছে প্যান্ট, একটা লেডিস আইটেমের প্যান্ট, ওই যে জগার্স মানে সোয়েট প্যান্ট আর কি, যেগুলো পরে এক্সারসাইজ করে বা ইয়োগা করে সবাই চিনে। ধরেন ট্রাউজার, ওয়েস্টার্ন ট্রাউজার, হ্যাঁ ওটা নাচি না কিছু নাই। তো এইটার এসএমবি 6.5 মানে কি তাইলে? জগার্সের এসএমবি 6.5 মানে সেটা বডি বানাতে যতক্ষণ সময় ততক্ষণ আপনি এই
স্যার পরিশোধ বানাই দেন কি একটা জোগাড় বানাইতে 6.5 মিনিট আমার লাগতেছে। হ্যাঁ সময় লাগে সেটা হচ্ছে এসএমপি। ওকে তো আমি এবার বডি সুটের কথায় ফেরত আসি। স্লিপ এন্ড টেকে 4 জন অপারেটর থাকতো, 4 জন অপারেটর থাকতো এবং তাদের এসএমপি ওটা মনে হয় 0.3 ছিল, 3 ছিল, তাইলে ওটার ঘন্টায় টার্গেট হওয়ার কথা হচ্ছে 60 ডিভাইড বাই 0.3। ক্যালকুলেটর দেবো? দুশো, তাহলে ওটা মনে হয় 3 ছিল, 180 ছিল target, ঠিক আছে? তো আমার 4টা ওয়ার্কার একজন করতো 180, 180 ইনটু 4, একজন করতো 140, একজন করতো 150, আরেকজন করতো 150। টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 620। টোটাল 620 হয়। আর আমার হচ্ছে রান ইন্ডাস্ট্রি হচ্ছে মানে ওয়ার্ক টাইম ছিল 10 ঘন্টা। 10 ঘন্টা না, 11 ঘন্টা তো থাকার কথা ওই না এমনি শিফট তো 8 ঘন্টা, আর 8 ঘন্টার সাথে 2 ঘন্টা ওভার টাইম ছিল। তাহলে আর ইন্ডাস্ট্রির ওয়ার্ক টাইম মানে এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিছু জিনিস আবার ওরা ফিক্স রাখে, যেগুলো কেউ যাতে আইনে ধরতে না পারে। ওটা তো স্যার ইয়ের বাহিরে মানে কমপ্লায়েন্স ছাড়া যেগুলো আমরা করি, কমপ্লেন্স ছাড়া ওগুলো তো 14 ঘন্টা মনে হয় রান করার রেকর্ড আছে, তাই না? বেশিও আছে। এর চেয়ে বেশিও আছে, মানে এখন যদিও রেগুলেশনে চলে। ঈদের আগে আমরা ধরেন 16 ঘন্টা হ্যাঁ। ঈদের সময় সুইং লাইন সুইং লাইন চলে রাত 2টা পর্যন্ত চলে, 8টায় 2টায় এবার আমি একটা কথা বলবো। তো তাদের ওয়ার্কিং আওয়ার ছিল 9.83। আপনি যদি 6200 কে 9.83 দিয়ে গুণ করেন তাহলে এটা 6000 এর কম আসবে, 6000 এর একটু কম আসবে, 6094। 6094 না, তো ঠিকই আছে। তো 9.83 কি জন্য? এটা হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট, 9 ঘন্টা 50 মিনিট ওই জন্য 9.83 ঘন্টায় নিয়ে আসলে। আর কি বলে বাকি 10 মিনিট হচ্ছে মেশিন চালু করা বন্ধ করা এইসব ওয়ার্কারদেরকে। তো কয়টা 6:30টার পরে আর 1 মিনিটও রাখা হতো না ফ্যাক্টরিতে, মানে এটা কমপ্লায়েন্সের রুল এন্ড রুল বেস করতেছে। এখন এর মধ্যে আপনি যেটা বলতেছেন যে রাতে 2টা পর্যন্ত রাখা হতো, এটা আমার ফ্রেন্ডদের ইন্ডাস্ট্রিতেও হয়েছে অনেক। ওইসব জায়গার ভালো দিক আছে, খারাপ দিক আছে। মানে ভালো দিক খারাপ দিক কি, মূলত খারাপ দিকই বেশি। খারাপ দিকটা হচ্ছে ওগুলো কিন্তু ইপিজেডের বাইরের ফ্যাক্টরি, তাই না? 100% ইমিডিয়েটের বাইরে, 100% ইপিজেডের বাইরে। এই ইপিজেডের বাইরেরগুলোতে সিকিউরিটি থাকে না, ওগুলোয় সিকিউরিটি কম, ওগুলা লুটপাটেরও শিকার হয় বেশি, আবার ওগুলাই হচ্ছে বেতনও আটকায় যায় বেশি। মানে চাকরির সিকিউরিটিও ধুমধাম, মানে চাকরিতে নিল বের করে দিল। এই জন্য ইপিজেডের ভিতরের গুলাতে ওয়ার্কাররাও সেফ থাকে, স্টাফরাও সেফ থাকে। মানে আপনারা যারা বা আমরা ইঞ্জিনিয়ার যারা, আমরা তো স্টাফ হিসেবে জয়েন করি ওইসব জায়গায়, তাই না? তো সবাই স্টাফ হিসেবে হ্যাঁ, এবং আমরা ওদেরকে কিন্তু করি, মানে ওদের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছেড়ে দেয়, আমরা ওদেরকে নিয়ন্ত্রণ করি। তো দিন শেষে আমাদেরও কিন্তু সিকিউরিটি ম্যাটার করে। কাজ করবে, অবশ্যই করবে। তো ওটাই আর কি। যাই হোক, এখন ওই থেকে বলছেন রেগুলেশন অত মানে না, কিন্তু আরেকটা কথা, একটা ইন্ডাস্ট্রি যত আধুনিক হয় বা সে নিজে যত ডেভেলপ করে, সে কিন্তু তত নিয়মকানুনের ভেতরে ঢোকার চেষ্টা করে। কারণ সে যত নিয়মকানুনের ভেতরে ঢুকবে, সে তত বেশি সার্টিফিকেশন পাবে। সার্টিফিকেশন যত বেশি পাবে, এই যে আপনি যেমন বললেন যে আপনারটা হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট, তো সে তত হাই ভ্যালু প্রোডাক্টের অর্ডার পাবে। আর হাই ভ্যালু প্রোডাক্টের অর্ডার পাইলে আপনি কম কষ্ট করে বেশি প্রফিট করতে পারতেছেন। এটা তো অবশ্যই যে কথার কথা, মানে এই নর্মাল একটা যে টি শার্ট কলার ছাড়া, আরেকটা পোলো শার্ট, আরেকটা পোলো শার্ট, এই দুটোর ভিতর প্রফিট বেশি কোনটাতে হবে? যেমন টি শার্টে এটা প্রসেস কম, টি শার্টে প্রসেস কম হলে ওটার কম না, মানে আপনার এখন আপনি বলতে পারেন যে তোমার ভ্যালু কম। আমি ওটাই বলতেছি Value যে কম। হ্যাঁ, আপনি দোকানে চিন্তা করেন, আপনি দোকানে টি শার্ট কত টাকায় কিনতে পারেন আর পোলো শার্ট কত টাকায় কিনতে এটা পারেন। ঠিক আছে, আমার পোলো শার্টে তো স্যার অ্যাকসেসরিজ বেশি লাগতেছে, ফেব্রিক বেশি লাগতেছে, প্রসেস বেশি, কস্টিং বেশি, হ্যাঁ, সেই আমার হিসেবে প্রাইস প্রাইস বেশি লাগতেছে, কসমেটিক্স বেশি লাগতেছে। এখন আমি একটা টি শার্ট সে 15 মেশিনও আমি মানে আউটপুট করতে পারবো, 16 মেশিনে পোলো শার্ট করতে পারবো। পোলো শার্ট পারবেন না, ঠিক আছে, কিন্তু আপনি প্রাইস ভ্যারি করেন। আপনি এখন প্রাইস আমার একটা টি শার্টের প্রাইস আছে 1.2,
$1.2 সেই ক্ষেত্রে আমার পলিউশনের প্রাইস আছে 2 বা 2.10। এই তো আমি তো ওটাই বলতেছি যে চিন্তা করেন আপনার মেশিন মনে 15টাতে হয়ে যাচ্ছে টি শার্ট, এবার আপনি বলুন 15 শার্টে কয়টা মেশিন লাগে? 15 শার্টে মেশিন লাগে 26টা মতো। ওকে, তাহলে অলমোস্ট 26টা 11টা মেশিন বেশি লাগতেছে আমার, 11 জন লোক। 11টা লাগছে। এসএমবি বলুন, এসএমবি এসএমবি কি ডাবল? জীবনেও ডাবল না, এসএমবি কিন্তু ডাবল হচ্ছে না, কিন্তু আমার কসমেটিকটা ডাবল হয়ে যাচ্ছে। কসমেটিক কিসের জন্য ডাবল হয়ে যাচ্ছে? এখন মেশিন আমার আমার ইন্ডাস্ট্রিতে পড়েই গেছে। স্যার এখন মেশিন 15টা মেশিন চালাতে আমার 15 জন লোক লাগে, 26টা মেশিন চালাতে আমার 26টা লোক লাগে। 26টা লোক লাগে ঠিক আছে, কিন্তু আপনার 26টা লোক যখন কাজ করতেছে তারা প্রোডাকশনও বেশি দিবে। হ্যাঁ, আপনার কি মনে হয় এই 15 জন প্রোডাকশন সেম আসবে? দুইটারই আমার প্রোডাকশন সেম আসবে না? সেম আসবে স্যার, সেম আসবে না। সেম Same আসবে। অপারেশন বেশি ঠিক আছে, হ্যাঁ। অপারেশন বেশি হলে আপনি সেম বলতে পারবেন না, 26 জন অবশ্যই বেশি করবে। এখন আর সেক্ষেত্রে আপনার লাইন তো 15 জনের মানে লাইন না, 15 জন চলে আমার লাইন চলবে 36 জনের, হুম। টোটাল 36 জন লাইন চলবে। ওই আপনি এখন শুধু বেস্ট পয়েন্ট আমার টোটাল লাইন হলে তো আমার তো ঠিক আছে এসএমবি। আর আর এই যে আপনি যদি তুলনা করেন, অনুপাত করেন, তাহলে আপনাকে আমার কথা মানতেই হবে যে পোলো শার্টের লাভ বেশি। পুরো সাথে তো এখন স্যার আমি যেটা বিক্রি করতে পারতেছি বেশি টাকা, হ্যাঁ, এটা তো আমার লাভ হবে। যেটা $1.2 আপনি নিজে বলেন, আর একটা $2। হ্যাঁ, তো তাহলে আর এখানে মেশিন তো এখন ওটা আমার $1.2 হলো, ওটাতে আমার সে 20 সেন্ট থাকে, কিন্তু এটাতে আমার 60 সেন্ট থাকে। ওই তো ধরেন এটাকে আমি 20 সেন্ট থেকে 60 সেন্ট থাকে, হ্যাঁ, ধরেন এটাকে আমি দ্বিগুণ করলে এখান থেকে তাহলে আমি মানে হিসাবের স্বার্থে তাহলে 20 সেন্টে দ্বিগুণ করলে 40 সেন্ট হয়, 40 সেন্ট থাকে। আর এখানে 60 সেন্ট হচ্ছে, তাই না? হুম। তারপর আমি ওইটাই বুঝতে যাচ্ছি বুঝতে পারছি। যে টি শার্টের চেয়ে পোলো শার্টের লাভ বেশি, আবার পোলো শার্টের চেয়ে যেটা আরো স্পেশাল প্রোডাক্ট হ্যাঁ। সেই সেম পোলো শার্ট ক্রিটিক্যাল আইটেমে সবসময় লাভ বেশি, যেগুলো আমরা হুডি বা জ্যাকেট যেটাই করি এটাতে সবসময় লাভ ছাড়া তো কোম্পানি কজ এটার তো আমার প্রোডাকশন টার্গেটটা বা প্রোডাকশন তো হ্যাম্পারিং হচ্ছে। যে আমি একটা টি শার্ট ঘন্টায় দিতে পারবো 300 পিস, হ্যাঁ, কিন্তু আমি এটা 70 পিসে বেশি দিতে পারবো না একটা জ্যাকেটের। তো হ্যাঁ জ্যাকেট হলে পারবেন না, মানে হুডি চিন্তা করেন, হুডি কি আপনি 300 পিস দিতে পারবেন? হুডি সর্বোচ্চ 95, হ্যাঁ, 95 বিলো 100, হ্যাঁ বিলো 100। তো অবশ্যই ওইটা তো কস্ট সিএম, আপনি যেটা বলতেছেন সিএম তো ওখানে হিসাব হয়েই যাচ্ছে, মার্চেন্ডাইজার তো মানে কোটেশন দিয়েই দিবে, তা তো দিবেই। পুরোটা সব হিসাব করে। থ্রেড কনজাম্পশন বেশি লাগবে, ওখানে সুতা বেশি লাগবে, ওটার এসএমবি বেশি হবে। ফ্যাক্টরি বেসিক আইটেম সিলাই হচ্ছে একমাত্র মেশিন রানিং থাকার জন্য। যেমন এলপিপি তো দেখছেন আপনি যেটা বললেন যে বডি সুইট সব থেকে বেশি করে বাংলাদেশে পেপকো এলপিপি। আচ্ছা, পেপকো এলপিপি করে আর মাতানো বডি সুইটের আইটেম সব থেকে বেশি। ওইটা অন্য বায়াররাও হয়তো করে, অন্য বায়ার করে। এখন পেপকো এলপিপি যেমন আমি যে বডি স্যুট বলতেছি এটা বাচ্চাদের বডি স্যুট, মানে রান পারে। হ্যাঁ, নিউবর্ন থেকে শুরু করে 36 পর্যন্ত থাকে, 3 বছর 3 বছর পর্যন্ত থাকে। কিন্তু এখন এটা এই বায়ারগুলো কেন করে, এইটাতে ওদের একটা প্রফিট আছে। মানে একটা ফ্যাক্টরি কিন্তু 60 সেন্ট 65 সেন্টের বেশি করে না, এরকমই প্রাইস থাকে, এরকমই প্রাইস এটা আমাদের। কিন্তু ফ্যাক্টরি কেন এই অর্ডারগুলো নেয়? এগুলো অর্ডার সর্বনিম্ন 1 কোটি হয়। 1 কোটি হয়, আচ্ছা বুঝলাম। আর এছাড়া বাচ্চাদের আইটেমে লাভও হয়, আমি তো আছে এখানে আমার ফেব্রিকেশন কম লাগতেছে, শুধু ফ্যাব্রিক করে এগুলো দামও বেশি হয়। না, দাম বেশি করতে আমি তখন সুইং করতাম, সুইং কস্টটা কম লাগে। আচ্ছা, হ্যাঁ সুইং কস্ট কম লাগে, যেহেতু প্রসেস কম, অপারেশন কম। একটা বডি সুইটে কয়টা অপারেশন থাকে? এটা বডি স্যুটে হ্যাঁ অপারেশন কম, 13টা অপারেশন হয়ে যাচ্ছে। 13 14, এখন ডিপেন্ড অন আপনার ডিজাইন কয়টা অপারেশন থাকতে পারে। আর কি বলে এই বডি স্যুট, আমি ওই কথাবার্তা ওইদিকে নিয়ে যাচ্ছিলাম। বডি স্যুট কিন্তু আপনি সেই ফ্যাব্রিক দিয়ে করতে পারবেন না, ওই ফ্যাব্রিকেরও টেস্ট করা লাগে। তারপর আপনি যে ওই স্ন্যাপ বটমের কথা বললেন, স্ন্যাপ ওখানে ব্রাশ, তারপরে ওখানে হচ্ছে কপার, ওগুলোরও টেস্ট আছে, আয়রন ওগুলোরও টেস্ট আছে, যে 1 মিলিগ্রামের ছোট হইতে হবে, কম। কিডসে সবসময় রিস্ক বেশি, কিডস আইটেমে সবসময় রিস্ক বেশি। আপনার মেন্স আইটেমে কিন্তু রিস্ক কম। কিডসের যদি একটা আমার থ্রেড থাকলেও এটা রিস্ক, এটাও ক্রিটিক্যাল, কারণ বাচ্চা হাত কেটে দেবে। হ্যাঁ, এবং আমার মেন্সে হাত কেটে হতো আনন্দে ছুটে আসবে। এবং এই যে এই থ্রেডের জন্য আমার আগের ইন্ডাস্ট্রি $4 বিলিয়ন ইয়ে দিয়েছিল, কি বলে যেন ক্লেম দিয়েছিল। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিডস আইটেমে একটা বড় রিস্ক থাকে।
শুনেন ওইটা করার পরও সেই 4 মিলিয়ন দিয়েও হাতে পায়ে ধরে সেই বায়ারকে নিয়ে আসছে এবং সেই বায়ার যে সেট যে এগুলো 3 পিস সেট ওই 3 পিস সেট ওগুলো হচ্ছে মানে প্রাইসটাকে দাম লেখা থাকে হচ্ছে $20 আমার যে আমি যখন প্রথম সিজন শিপমেন্ট করি $3.5 লাখ ক্লেম দিয়েছি এবং ওইটাই বলতেছি যে ওই ক্লেম খাওয়ার পরও ওটা প্রফিটেবল থাকে। প্রফিট তো থাকবে এক কিন্তু তো কোনোদিনই বায়ার থাকবে না ডোনেশন দেওয়া দিবে এক সারাতে সব টাকা তুলে নেবে। আচ্ছা তো যেহেতু আমরা অফ ট্র্যাকে চলে গেছি অনেকটা ফোরকাস্টিংয়ে ছিলাম তো এই যে 620 পিস ওখানে লোক আছে তাদের ক্যাপাসিটি আছে তখন আমি কিন্তু লাইনে দেখতেছি যে এই লাইনের ক্যাপাসিটি তাইলে 6000 হচ্ছে 9.83 আওয়ার্স 9.83 ওয়াট আওয়ারে আমার 6000 পিস যেহেতু হচ্ছে আমি ইজিলি 5600 দিতে পারি না যে টার্গেট যে আজকে 5600 মানে সবাই মিলে 5600 করবা প্রতি ঘন্টায় তোমরা 4 জন মিলে 600 পিস করে দিবা আমাকে আমাদের ক্যাপাসিটি আছে 620 পিস দেয়ার তোমরা 600 পিস করে দিবা প্রতি ঘন্টায় কোনো ঘন্টায় কম হলে পরের ঘন্টায় বেশি দিয়ে পোষায় দিতে হবে। এটা হয়তো আপনি দিতেন তো আমাদের এখানে করে কি ধরেন একটা ওয়ার্কার যদি আমার 150 পিস করতে পারে রেগুলার এই 150 পিস আমার একটা আইটেম দিতে পারে একটা প্রসেস এর টার্গেট 180 পিস 220 পিস ওইটা এমনি ওইটা সে হাই টার্গেট যেটাকে বলে শুনুন ওইটা সে বলে সে করতে পারে আমিও যদি ওয়ার্কারকে বলি আচ্ছা এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে আমি যদি ওয়ার্কারকে বলি যে তুমি ব্যাপারটা কি আপনি বলতেছেন ওই ওয়ার্কার 150 পিস করতে পারে যে ওয়ার্কারটার আমি বের করবো 180 পিস ও কিন্তু দিচ্ছে 140 পিস এই 180 পিস বের করছি আমি ওর টাইম স্টাডি করে আমার কথা বুঝতে পারছি আপনার কথা আমি বলছি হ্যাঁ আমি ওর ক্যাপাসিটি বের করছি 180 এবং এটা ওর সিগনেচার নিয়ে নেওয়া হয়তো এটা তো নিবে আই তো ভিডিও করে যে একটা ভিডিও পিছন থেকে ভিডিও করে লাগতেছে তখনই তো বোঝা যায় যে 1 মিনিটে করে দিতেছে মানে ফরচুনেটলি আমার গ্যালারিতে এখনো ভিডিও আছে আমার আগে তো তো আপনি যেটা বলতেছেন যে ও 150 পিস করে ওকে 220 পিস করতে বলা হয় আমার ব্যাপারটা ওইরকমই ও কিন্তু দেখবেন যে ঘন্টায় 130-40 পিস দিচ্ছে আমি ওরে বললাম তোমার ক্যাপাসিটি 180 তোমার ক্যাপাসিটি আসে 200 পিস তোমার 200 পিস করতে হবে তুমি 180 পিস করো এরকম। এখন আমরা স্যার আমাদের নরমাল একটা থিঙ্কিং তে বলি মানে আমরা বাঙালিটা কি যদি আমাদের টার্গেটটা কমায় দাও আমরা তখন আরো একটু লেজি হয়ে যাই এটা বাঙালি এটা আমাদের থিঙ্কিং ধরেন আমার আমি পারি 200 পিস দিতে পারি হুট করে যদি আমার বলে যে 180 পিস দাও তখন আমি দিব 160 পিস আমার তো কিছু বলতে চাই আর যখন আমি 180 পিস করি তখন আমার প্রেসার দিব যে 15 ঘন্টায় 220 পিস দিতে হইব তখন আমার টেনশন থাকবে না মিনিমাম 200 পিস এবং সুইং লাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জই তো এটা সুইং লাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জই এটা যে আপনার হচ্ছে ইয়ে করতে হয় কি বলে মানুষকে কন্ট্রোল করতে হয় মেশিন তো বিট্রে করবে না মেশিন আমার যে প্রোডাকশন সেটাই করবে মানুষ তো এটা করবে না। আচ্ছা যাই হোক তো আমি যে কথায় ছিলাম যে আমি তখন 5600 পিস টার্গেট দিলাম ওদেরকে আর বললাম যে তোমরা 4 জন মিলে 620 করতে পারো তোমরা 600 করে করবা পরে দিন শেষে যেন 5600 হয়। তো এইটাই হচ্ছে আমি তখন আমার যে ফোরকাস্ট ওখানে আমি লিখবো যে আমার আজকে ফোরকাস্ট করছি 5600 এবার আমি যদি 5600 না করে ধরেন আমি 5000 5.6 তাই আমি ধরেন 6200 করতে পারছি 6200 করতে পারলে আমি কিন্তু এই যে 1.1 গুণ বেশি করতে পারছি আগের বেসে তাহলে সেই হিসাবে এই যে 0.1 যেটা ব্যাপারটা বুঝতেছেন বুঝতে পারছি 620 বেশি করছি এই 1.1 এটা আমার তাহলে +1 ধরা হইতো মানে আমি ইয়ে কথা বলতেছি আমার ফ্যাক্টরি এগুলো আনঅফিশিয়াল কথা বলতেছি আপনাদের পরীক্ষায় এটা আসবে না না এটা তো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা হ্যাঁ আর আমি ধরেন হচ্ছে 5000 পিস করছি তখন কিন্তু আমার হচ্ছে এখানে -0.9 তো আমি হচ্ছে -1 খাইলাম ডেমেরিট পয়েন্ট খাইলাম তো এইটা হচ্ছে মানে ডিপিআর এ গিয়ে হিসাব হয় যে আমি কতটুকু অ্যাচিভ করতে পারলাম। তো এবার কিছু থিওরিটিক্যাল কথা বলি যে ফরকাস্টিং কি জন্য ইম্পর্টেন্ট ডিমান্ড ফর প্রোডাক্টস and services is usually uncertain যে আমি আসলে জানি না আমার এই প্রোডাক্টটার ডিমান্ড কত হবে আপনি ধরেন মাত্র নামছেন আপনি হচ্ছে এখন কি সামনে শীতকাল আসতেছে এখন আগস্ট শেষ হয়ে যাবে সেপ্টেম্বর শেষ হওয়ার পর অক্টোবরে শীত আসা শুরু করবে আপনি ধরেন হুডির বিজনেস করবেন
যেমন ধরেন আপনি ইউনিভার্সিটি অফ স্কলার্সে আপনার ইউনিভার্সিটির বাকি ব্যাচমেটদের জন্য বা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য হুডি আনবেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের ডিজাইন। তো ডিমান্ডস ফর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস ইজ ইউজুয়ালি আনসার্টেন, আপনি এখন জানেন না ডিমান্ডটা কেমন কি হবে। ফোরকাস্টিং ক্যান বি ইউজড ফর, ফোরকাস্টিং তাহলে কোন জায়গায় ইউজ করা যায়? স্ট্র্যাটেজিক প্ল্যানিং, লং রেঞ্জ প্ল্যানিং। লং রেঞ্জ প্ল্যানিং বলতে কি আপনি ফোরকাস্ট করলেন যে টেক্সটাইলে এবার এই সেশনে নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে 80 জন ভর্তি হলে টেক্সটাইলে আর পাস করে বের হয়ে গেছে ধরেন হচ্ছে 50 জন, তাহলে টেক্সটাইলে নতুন স্টুডেন্ট বাড়ছে 30 জন। এভাবে বাকি যে 4টা ডিপার্টমেন্ট আছে আপনাদের ভার্সিটিতে সেগুলো আপনি হিসাব করলেন, হিসাব করে একটা প্ল্যান করতে পারেন যে আমার তাইলে এতটা হইতে পারে। এতটা হইতে পারে বলতে কি যে আমার পটেনশিয়াল কাস্টমার এতজন হইতে পারে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, বাজেট অ্যান্ড কস্ট কন্ট্রোল। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিংটা কি যে আপনি যখন আপনার কস্ট মানে আপনার যত ধরেন এখন ধরেন আপনি এখন বিজনেসের কথাই না, আগে আপনি কস্টিং প্রোডাকশন ফেজে আছেন, আপনি তখন বুঝতে পারবেন যে আমার আসলে আগে 100 পিস বানাইতাম, 100 পিসের জন্য আমার হচ্ছে সিড মানি লাগতো ধরেন 100 পিসের জন্য 15,000 লাগতো, এখন আপনার 180 পিস বানানো লাগতেছে। তখন কি আর 15,000 180 পিস বানাতে পারবেন? পারবেন না, তখন হলো 26,000 খরচ করতে হবে, আরও 11,000 বেশি খরচ করতে হবে মার্কেটিং। তারপর ওই মার্কেটিংটাও একই লাইনে চলে আসে কি কথাটা। সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ফোরকাস্টিং এর কিছু সাধারণ সূত্র। ফোরকাস্ট আর অলওয়েজ রং। ফোরকাস্ট দিন শেষে আপনি আন্দাজ করতেছেন, ফোরকাস্ট একটা আন্দাজ। আর অলওয়েজ রং এখানে বলছে কিন্তু সামটাইম এটা রাইট হইতেও পারে, মানে রাইট হওয়া বলতে কি যেমন আমরা যে ফোরকাস্ট করতেছি এটা তো আমি রাইট করার জন্যই করতেছি, তাই না? কিন্তু ফোরকাস্ট শুরুতে ধরে নিতে হবে যে এটা আমার নাও হইতে পারে বরাবর, মানে এই যে যেমন এখানে আমি যে এটা হচ্ছে আমাদের আনুমানিক একটা আইডিয়া। এক্স্যাক্টলি, আমি 5,600 টার্গেট করছি, আমি আন্দাজ করছি যে পারবো 6,200 হয়ে যেতে পারে, 5,000 হয়ে যেতে পারে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা ধরে নিতে হবে এটা ভুল। ফোরকাস্ট আর মোর অ্যাকিউরেট ফর গ্রুপ অর ফ্যামিলিজ অফ আইটেম। যখন আপনি স্পেসিফাই করে করবেন যে আমি তানভীরকে চিনি বা আমি আকরামকে চিনি, তারা হচ্ছে কেমন মার্ক পাবে আমি জানি, তা আমি মানে একজনকে ভালো করে চিনি, আমি তখন গেস করতে পারি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলে তানভীর হয়তো ফেল করবে কারণ সেই ক্লাসে আসে না। এটা হচ্ছে মোর অ্যাকিউরেট ফর গ্রুপ অর ফ্যামিলি অফ আইটেম, যে ফিক্সড কিছু মানুষের জন্য আপনি আরো বেশি ইয়েভাবে কনফিডেন্টলি প্রেডিক্ট করতে পারবেন। ফোরকাস্ট আর মোর অ্যাকিউরেট ফর শর্টার টাইম পিরিয়ড। যেমন প্রোডাকশনের ক্ষেত্রেই 1 ঘন্টা এই ওয়ার্কারটার আমি 10 মিনিট ক্যাপাসিটি স্টাডি করলাম, সে 10 মিনিটে আমাকে হচ্ছে 15 পিস বানাই দিছে। সে 10 মিনিটে যেহেতু 15 পিস বানাই দিছে, আমি গেস করতে পারতেছি যে 1 ঘন্টা শেষ হইতে হইতে সে আমাকে 95 পিস দিতে পারে, কারণ আমি 6 6 15 90, তা আমি 5 পিস বাড়াই গেস করলাম যে আমাকে হয়তো সে 95 পিস দিবে। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমি একদিনে যদি গেস করি যে ও আমাকে 10 মিনিটে 15 পিস বানাই দিছে, তাহলে 1 ঘন্টায় 90 পিস, তাহলে 10 ঘন্টায় 900 পিস, আমি গেস করলাম 900 পিস। 900 পিস কিন্তু নাও হইতে পারে, কারণ হইতে পারে তার মেশিন 30 মিনিট ব্রেকডাউন ছিল, সে ওয়াশরুমে গেছে, তারপর খাওয়া দাওয়া করছে, আদার ব্রেক টাইম নিয়ে অনেক বেশি টাইম সে কাজ করতে পারে নাই, তো তখন ওভারঅল তার আমি যখন বেশি সময় ধরে গেস করব ওখানে ভুল হওয়ার চান্স বেশি থাকবে। এভরি ফোরকাস্ট শুড ইনক্লুড অ্যান এরর এস্টিমেট। এই যে প্রত্যেকটা ফোরকাস্টে এরর এস্টিমেট মানে কি, যেমন ধরেন আপনারা আজকে 9:30টায় ক্লাসে আসবেন, আপনার বাসা থেকে এই ভার্সিটিতে ক্লাসরুমে আসতে 25 মিনিট সময় লাগে, তা আপনি হচ্ছে 9:05 বের হয়েছেন, 9:05 বের হয়ে দেখতেছেন কি আজকে লিফটের সামনে এতই ভিড়, লিফট দিয়ে উঠতে আপনার 5 মিনিট এক্সট্রা এটা হতে পারে, রাস্তায় জ্যাম থাকতে পারে। হ্যাঁ, রাস্তায়ও জ্যাম থাকতে পারে, যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে, রাস্তায়ও থাকতে পারে, লিফটের সামনে, মানে আপনি জানেন না কোথায় প্রবলেম হবে। এই জন্য হাতে কিছু অ্যালাউন্স ধরে রাখতে হয়, অন্তত 10%। এখানে ওটা এরর এস্টিমেট করতে বলছে, যে এরর এস্টিমেট বলতে কি বোঝাচ্ছে, আপনারা স্পেশালি কোয়ালিটিতেও দেখবেন এই যে কি বলে শ্রিঙ্কেজ বা অন্য কিছুর জন্য যে ±1% পর্যন্ত অ্যালাউ করা হয়। স্যার আমরা যখন কাটিং করি এটা ডিপেন্ড অন বায়ার, কিংবা আমাদের নিজস্ব কিছু প্ল্যান থাকে যে আমরা এই বায়ারের ক্ষেত্রে 1% বেশি কাটবো, এই বায়ারের ক্ষেত্রে 3% কারণ এটা রিজেকশন বাড়বে, বা এই ফেব্রিকে একটু প্রবলেম আছে। এই তো এই যে বেসড অন পাস্ট ডিমান্ড অ্যান্ড ইনফরমেশন, আপনি ওই বায়ারকে চিনেন, সেই অনুযায়ী আপনি তার জন্য আজ সেপারেট প্ল্যান করতেছেন। আচ্ছা, তারপর ফোরকাস্ট আর নো সাবস্টিটিউট ফর ক্যালকুলেটেড ডিমান্ড।
ফোরকাস্ট আর নো সাবস্টিটিউট মানে কি, আমি একজন আমাকে বলেই দিছে আমার ডিমান্ড হচ্ছে 5000 পিস, তার মানে আমাকে মরে হোক বেঁচে হোক 5000 পিস করে দিতে, সরি 5000 না, ধরেন 7000 পিস। সেখানে আমার আর ফোরকাস্টের কোনো অপশনই নেই, সে আমাকে 7000 দিছে, আমার নিউ টার্গেট 7000, কারণ কেমনে পারি আমার 7000 করে দিতে হবে। ইভেন এই টার্গেটের উপর বেস করে আমরা কিন্তু কাজ করি। এই টার্গেটের উপর জি, আমাদের তো মানে অর্ডার কোয়ান্টিটিতে তো হ্যাঁ ফিক্স থাকে, ওটা প্ল্যানিং এর সাথে তো ফিক্স থাকে অর্ডার কোয়ান্টিটি যে আমার 7000 পিস দিতেই হবে। কোনো বায়ার কিন্তু অনেক বায়ার আছে তারা শর্ট নেবে না, এক পিস নিলে মাল নেবে না, তারপর 7000 পিসই দিতে হবে। দিতে হবে, হ্যাঁ। যেমন ল্যারোসের কথা বলি আমি, ল্যারোস বাংলাদেশ থেকে যত ফুডস ওরা শিপমেন্ট করে এক পিসে শর্ট নেয় না। মানে কিভাবে দিবেন আপনার দায়িত্ব। না শর্ট তো হয় না, আর ওটা তো বেশি বানানো অনেক হয়। সময় তো স্যার শর্ট হয়ে যায় আমাদের রিলেশনের কারণে বা যে কোনো একটা কিছুর কারণে, আমরা একটা তখন তো আবার ছোট করে আরেকটা শর্ট কোয়ান্টিটি কাটিং করতে হয়, এদের একটা ডিলে হয়ে গেল না আমার। ওটা তো অংশই, ওটা অর্ডারের অংশ। অংশ ঠিক আমি আছে। দেখি নাই, কোনো অর্ডার দেখি নাই যেটাতে এরকম রিকাট করা লাগে না। এটা অনেক- এরাও জানে, অনেক ক্ষেত্রে- মার্চেন্ডাইজারও জানে, সে এক্সট্রা ফ্যাব্রিক অর্ডার করে রাখে। তো এরপর লোকাল ফেব্রিক হলে ঝামেলাগুলো থাকে না, কিন্তু যদি ইম্পোর্টেড ফেব্রিক হয় তখন কিন্তু আমরা শর্ট দিতে বাধ্য হয়ে যাই। মিল ফ্যাব্রিক শেড ম্যাচ করবে, নিডিং ডাইং, এগুলা ওই সব কিছু ঘুরে ফিরে এক জায়গাতে যায়, পাস্ট ডিমান্ড পাস্ট ইনফরমেশন। তো ওইটা একজন মার্চেন্ডাইজার যে একবার ইয়ে খাইছে, ও তো খাইছে এক্সপেরিয়েন্স হয়েছে, অনেক সময় ধর আমরা রানিংও ধরেন আমরা জানি যে এটা প্রবলেম হবে না, কিন্তু হয়ে যায় হয়ে যায়। হয়ে যায়। হ্যাঁ ওইটা তো দিন শেষে, আর একটা বায়ার সে আপনার সাথে অনেক দিন ধরে কাজ করতেছে, আপনার ফ্যাক্টরি চলতেছে ধরেন 12 বছর, ওই বায়ারটা আপনার সাথে অ্যাটলিস্ট 10 বছর ধরে আছে, ও তখন কম্প্রোমাইজ করবে যে হ্যাঁ তুমি এটাই দাও, কিন্তু পরের বার পরের বার এই স্যাক্রিফাইসটা আমরা করব। হ্যাঁ করবো না, এটা কমিউনিকেশনের উপর ডিপেন্ড, তার সাথে আমার কি রিলেশন, এই আর কি ব্যাপারটা। তো তাহলে এখানে ক্লোজ করবো।